দিল্লির সাংবাদিকরা বলছে তিনি অস্বস্তিতে আছেন। বাংলাদেশে ঘটছে এমন কিছু যা তার দক্ষিণ এশিয়ার একছত্র প্রভাবের ভিত্তি নড়বড়ে করে দিতে পারে। ঢাকার রাস্তায় তরুণদের মুখে এখন নতুন স্লোগান, কেবল নিজের পথ। ইউনূস সরকারের ডিজিটাল বিপ্লব ভারতের উপর নির্ভরতা ভেঙে দিয়েছে। বাংলাদেশ আর ভারতের ট্রানজিট দিয়ে ইন্টারনেট নেয় না, সিঙ্গাপুরের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছে সাবমেরিন কেবল দিয়ে। এই একটি লাইন বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক কক্ষগুলোতে নেমে এসেছে ঘন ছায়া। মোদির টিম বুঝতে পারছে এটি শুধু প্রযুক্তির খবর নয়, এটি তাদের কৌশলগত পরাজয়ের সূচনা। বছরের পর বছর বাংলাদেশ ছিল ভারতের নরম রাজ্য, এক অঘোষিত প্রভাবলয়ের অংশ। আজই বাংলাদেশ হাতছাড়া হচ্ছে। মোদির সবচেয়ে কাছের বন্ধু, পরম প্রিয় শেখ হাসিনা এখন আর নেই ক্ষমতায়। তার জায়গায় আছেন এক নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি ভারতের সঙ্গে নয় বিশ্বের সঙ্গে কথা বলছেন। নয়াদিল্লির এক কূটনৈতিক মিডিয়ায় ফিসফিস করে বলেছেন, বাংলাদেশ এখন বেইমান হয়ে গেছে। কিন্তু ঢাকার তরুণ প্রজন্ম বলছে উল্টো কথা, আমরা আর কারো রাজ্য নই। কক্সবাজারে তখন বিশাল একটি স্টুলের ভেতর মোচড় খাচ্ছে হাজার মাইলের তামার তার ও অপটিক ফাইবারের সূক্ষ্ম সুতোগুলো। এক তরুণ প্রকৌশলী হেলমেট খুলে ধীরে বলল, স্যার, এই তারটা শুধু ইন্টারনেটের নয়, এটা স্বাধীনতার। পাশে দাঁড়িয়ে থাকা একজন বিদেশি প্রতিনিধি হাসলেন। তার গায়ে নীল জ্যাকেটে লেখা নোকিয়া। বাংলাদেশের কক্সবাজারের বালিতে দাঁড়িয়ে সেই মুহূর্তে ইতিহাস লেখা হচ্ছিল নিঃশব্দে। ভারতের জমিনের নিচ দিয়ে নয়, সাগরের তল দিয়ে এবার বাংলাদেশের ডাটা পৌঁছাবে সিঙ্গাপুরে। ঢাকায় একই সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কক্ষে কফির কাপে ধোয়া উঠছে। একজন উপদেষ্টা নরম কণ্ঠে বললেন, প্রফেসর ইউনূস শুধু রাজনীতিতে নয়, প্রযুক্তিতেও নতুন সীমানা তৈরি করছেন। ভারতের হাত ছাড়িয়ে এবার সাগরের পথে বিশ্বে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বছরের পর বছর বাংলাদেশ ইন্টারনেটের মূল ট্রানজিট লাইন চালাতো ভারতের হাত ধরে। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা হয়ে দেশে আসত বৈদেশিক ব্যান্ডউইথ, অর্থাৎ বাংলাদেশের কোটি কোটি মানুষের তথ্য, প্রতিদিনের ডেটা, ব্যাংক লেনদেন, এমনকি সরকারি সংবেদনশীল তথ্য পর্যন্ত প্রবাহিত হতো ভারতের মাটির নিচের কেবলে। প্রতি বছর কোটি কোটি ডলার গিয়েছিল প্রতিবেশীর পকেটে, এবং তার সঙ্গে চলে গিয়েছিল এক ধরনের নির্ভরতার মানসিকতা। কিন্তু সময় বদলেছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বুঝে ফেলেছে, অর্থনৈতিক মুক্তি তখনই সম্ভব যখন ডিজিটাল সাপ্লাই চেইন হবে নিজেদের নিয়ন্ত্রণে। তাই জন্ম নিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কৌশলগত প্রকল্প BPCS, বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম। এই কনসোর্টিয়ামে একত্রে হয়েছে তিনটি দেশীয় প্রযুক্তি শক্তি, মেটাকর সাবকম, সামিট কমিউনিকেশনস এবং সিডিনেট কমিউনিকেশনস। তাদের হাত ধরেই বাংলাদেশ যুক্ত হবে সরাসরি সিঙ্গাপুরের আন্তর্জাতিক ডেটা হাবে। চুক্তিটি স্বাক্ষরিত হল রাজধানীর এক হোটেলে রাতের আলোয় ঝলমল অনুষ্ঠানে। সেখানে ছিলেন ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফিনল্যান্ডের রাষ্ট্রদূতেরা। যেন বার্তা দিলেন, বাংলাদেশের ডিজিটাল মুক্তি শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক ঘটনার অংশ। সাবমেরিন কেবল মানে শুধু ডেটা পরিবহন নয়, এটি এক কৌশলগত শক্তির প্রতীক। যে দেশ নিজের ইন্টারনেট রুট নিয়ন্ত্রণ করতে পারে, সেই দেশই ভবিষ্যতের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে। বিশ্বব্যাপী এই কেবল নেটওয়ার্ক এখন ভূ রাজনীতির অদৃশ্য যুদ্ধক্ষেত্র। আমেরিকা চায় নিজের কোম্পানিগুলো দিয়ে নেটওয়ার্ক চালাতে, চীন গড়ে তুলছে বিকল্প রুট, আর দক্ষিণ এশিয়ায় ভারতের ছিল একক আধিপত্য, যা ভাঙতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সাবমেরিন কেবল কক্সবাজার থেকে সোজা যাবে সিঙ্গাপুরে, দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। কিন্তু প্রতিটি মাইলে খোদাই করা থাকবে আত্মনির্ভরতার প্রতীক। নোকিয়া দিচ্ছে তাদের সর্বাধুনিক SLT সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট প্রযুক্তি, বাংলায় বলা যায় সমুদ্রতল ডেটা টার্মিনাল ব্যবস্থা। এর বৈশিষ্ট্য, কম বিদ্যুৎ খরচে বেশি ব্যান্ডউইথ ও নিরাপদ সংযোগ। এই প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের ডেটা ট্রান্সমিশন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। নোকিয়ার ইউরোপীয় প্রতিনিধিরা বলেছেন, বাংলাদেশ এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ডিজিটাল ট্রানজিটের বিকল্প রুট হয়ে উঠবে। অর্থাৎ ভবিষ্যতে ভারত নয়, বাংলাদেশের কেবল দিয়েই এই অঞ্চলের অন্যান্য দেশ ব্যান্ডউইথ নিতে পারবে। বাংলাদেশ বর্তমানে ব্যবহার করে প্রায় 9000 DBPS ব্যান্ডউইথ। এই বিপুল চাহিদার 60% আসে ভারত হয়ে। এর মানে প্রতি বছর 100 কোটি টাকার ট্রানজিট ফি হিসেবে ভারতকে দিতে হয়। এটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত ও ক্ষতি। কারণ প্রতিবেশীর হাতে থাকে দেশের তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ। নতুন সাবমেরিন কেবল চালু হলে এই নির্ভরতা নাটকীয়ভাবে কমে যাবে। বাংলাদেশ সরাসরি সিঙ্গাপুর থেকে ব্যান্ডউইথ আনবে, মধ্যবর্তী কোনো দেশ ছাড়াই। এতে বছরে অন্তত 300 কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে থেকে যাবে। ইউনূস সরকারের অর্থনৈতিক নীতি বলছে, ডলার বাঁচাও, স্বয়ংসম্পূর্ণ হও। এই প্রকল্প সেই নীতির বাস্তব রূপ। কনসোর্টিয়াম জানিয়েছে, এই প্রকল্পে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে 600 কোটি টাকা। আগামীতে আরও 1200 থেকে 1300 কোটি টাকা বিনিয়োগ হবে। 2026 সালের জুন নাগাদ 3টি কেবল জোড়া পুরোপুরি সচল হবে। তখন বাংলাদেশের ইন্টারনেট শুধু দ্রুতই হবে না, হবে সার্বভৌম।
যখন কোনো দেশের ডেটা অন্য দেশের ভূখণ্ড দিয়ে প্রবাহিত হয় তখন তা নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। ভারত হয়ে প্রবাহিত বাংলাদেশি ডেটার উপর তাই সবসময়ই ছিল অদৃশ্য নজরদারির আশঙ্কা। এবার সেই ইতিহাস বদলাবে। নোকিয়ার প্রযুক্তি ব্যবহারে কক্সবাজার ও সিঙ্গাপুর উভয় প্রান্তে থাকবে আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের ডেটা আর কোনো তৃতীয় পক্ষের হাতে স্পর্শ করবে না। সরকারের এক কর্মকর্তা বলেছেন, এই প্রকল্প চালু হলে আমরা শুধু ইন্টারনেট স্বাধীনতা নয়, তথ্যের স্বাধীনতাও অর্জন করব। বিশ্বজুড়ে এখন ডেটা সভারেনিটি বা তথ্য সার্বভৌমত্ব নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে। যে দেশ নিজের তথ্য নিরাপদ রাখতে পারে সেই দেশই হবে ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধের বিজয়ী। ভারতের সংবাদ মাধ্যমে এই প্রকল্পের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিশ্লেষণের ঝড়। একটি হিন্দি চ্যানেল শিরোনাম করল, বাংলাদেশ চীনের ডিজিটাল করিডোর তৈরি করছে। অন্য এক সম্পাদক লিখলেন, ইউনূস সরকার ভারতের জন্য নতুন মাথা ব্যথা। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত। এটি ভারতের তথাকথিত ডিজিটাল আধিপত্য নীতির উপর সরাসরি আঘাত। বাংলাদেশ এখন এক নতুন ভূ রাজনৈতিক শক্তি, যে শক্তি এসেছে তার নিজস্ব অবকাঠামো থেকে। ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের রাষ্ট্রদূতের উপর উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি এক বার্তা। বাংলাদেশ এখন বিশ্বের ডিজিটাল মানচিত্রে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারতের জন্য এটি এক ধরনের স্ট্র্যাটেজিক শক। সাবমেরিন কেবল চালু হলে এর সুফল সবচেয়ে বেশি পাবে সাধারণ মানুষ, কারণ অপারেশনাল খরচ কমে আসবে, বিদ্যুৎ খরচ কমবে, আর মধ্যবর্তী দেশের ট্রানজিট ফি না থাকায় ব্যান্ডউইথের দামও কমবে। অর্থাৎ ইন্টারনেট সাশ্রয়ী হবে ও দ্রুতগামী। এক তরুণ উদ্যোক্তা বললেন, এখন আমরা নিজের কেবল দিয়ে চলবো, ভারতকে টাকা দিয়ে নয়, নিজের দেশেই নেটওয়ার্ক বানাবো। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলল, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের ডেটাও স্বাধীন হওয়া দরকার। ডিজিটাল স্বাধীনতা তাই এখন আর কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি হয়ে উঠছে জাতীয় আত্মপরিচয়ের অংশ। রাত 12টা, রাজধানীর